ডিজিটাল পাঠশালা চ্যানেলে আপনারা শুনছেন অগাস্ট হেস্টেনবার্গের লেখা এ ডলস হাউস। আজকের দ্বিতীয় পর্ব। বাচ্চারা কেমন আছে? তুমি কিন্তু ওদের কথা উল্লেখ করতে ভুলেই গেছো। বোধ হয় নোরার হতভাগ্য বাচ্চাগুলোকে নিয়ে খুব বেশি চিন্তিত ছিলে, তাই না? আমার ছোট সোনা ছেলেটা কি কাঁদছে? আমার ফুটফুটে নাইটিঙ্গেল পাখি কি গান গাইছে? আর সর্বোপরি আমার প্রাণের পুতুল নেচে বেড়াতে ভুলে যায়নি তো? অবশ্য সে যদি চায় তার জীবনসঙ্গী সুখে থাকুক, তাহলে তার ভুলে যাবার কথা নয়। যাই হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুক। যাবতীয় অমঙ্গল থেকে তোমাকে দূরে রাখুন। আমাদের দুজনের মাঝে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়, এমন প্রার্থনাই করি। তোমাকে হয়তো শেষ পর্যন্ত বোঝাতে পারলাম না আমার মন কতটা খারাপ হয়েছে। বসে বসে মন জুড়িয়ে বইটাকে গালিগালাজ করতে পারলে হয়তো খানিকটা শান্তি পেতাম। যা হোক, এখন থাক সেসব কথা। ঈশ্বর আমাদের সন্তানদের মঙ্গল করুন। ওদের ছোট গালে আমার আদর নিও ওদের ছোট গালে আমার আদর দিও। ইতি, তোমার বিশ্বস্ত জীবনসঙ্গী। চিঠিটা পোস্ট করার পর ক্যাপ্টেন সাহেব অফিসারদের মেসে গেলেন। সেখানে খানিকটা মদ্যপান করলেন। জাহাজের ডাক্তারও সে সময় সেখানে উপস্থিত ছিল। ক্যাপ্টেন সাহেব ডাক্তারের দিকে ফিরে এলোমেলোভাবে বললেন, বাতাসে বারুদের গন্ধ পাচ্ছে? বাতাসে বারুদের গন্ধ পাচ্ছ? আমি কিন্তু পাচ্ছি। এখন আমি টান টান হয়ে দাঁড়িয়ে থাকব, যাতে আমার উপর দিয়ে উত্তর পূর্ব উত্তর দিক থেকে বাতাস বয়ে যায়। ডাক্তার সাহেব ক্যাপ্টেনের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলেন না। কথায় মাতলামির স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। ও ও টিলিয়া, ও টিলিয়া, এই মেয়েটা চায়টা কি? ও আমার হাতে জব্দ হতে চায়। ডাইনিটাকে লেবারদের মেসে ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে রাখতে পারলে ভালো হতো। আমি জানি ওর মতো বুড়ো মেয়ে মানুষের জন্য ওটাই উপযুক্ত হবে। এবারে ডাক্তার সাহেব খানিকটা এগিয়ে এলেন। উৎসুকভাবে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বন্ধু? ক্যাপ্টেন আবার হেড়ে গলায় চিৎকার করলেন, প্লেটো! এই শালা প্লেটোই যত নষ্টের গোড়া। 6 মাস সমুদ্রে থাকলে বুঝতো প্রেম কাকে বলে। এই শালা আবার নৈতিকতার কথা বলে। এই শালা আবার নৈতিকতার কথা বলে। নৈতিকতা? হ্যাঁ, রাইফেলের বাঁট দিয়ে পিটিয়ে তোর নৈতিকতা বের করে ছাড়বো শালা। কোথায় ওটিলিয়া? এই মেয়ে মানুষ বিয়ে করলে তখন আর মুখে প্লেটোর কথা ফুটতো না। ক্যাপ্টেনের পাগলামিতে ডাক্তার সাহেব এবার বিরক্ত হলেন। ওফ, তোমার হয়েছেটা কি? কিছু না, কিছু হয়নি আমার। ওফ, তুমি তো ডাক্তার না? হ্যাঁ, তুমি তো ভালো জানবে। আচ্ছা বলো তো, এই মেয়ে মানুষগুলোর সমস্যাটা কি? তোমার কি মনে হয় বিয়ে না করে থাকা কি ভালো কথা? ওদের কি বিয়ে করার ইচ্ছা জাগে না? ওদের কি লাগে? ক্যাপ্টেনের বকবকানি আর দাঁত খিঁচুনি দেখে ডাক্তার সাহেবের শেষ মুহূর্ত হো হো করে হেসেই দিলেন। তারপর বক্তৃতা দেওয়ার মতো করে শুরু করলেন, দুঃখজনক হলেও সত্যি যে জগতে নারী পুরুষের সংখ্যার অনুপাত সমান নয়, বরং পুরুষের সংখ্যাই কম। ফলে সব নারীর পক্ষে বিয়ে করাটা সম্ভব হয় না। তবে প্রকৃতিতে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। প্রকৃতিতে বেশিরভাগ পুরুষ মানুষই বহুগামী। আর এক্ষেত্রে তাদের তেমন কোনো বাধাও পেতে হয় না। কারণ সুস্থতা ও সবলতাই প্রকৃতিতে টিকে থাকার প্রধান হাতিয়ার। এ কারণে সঙ্গীহীন নারী পশু প্রকৃতিতে দেখা যায় না, কিন্তু সভ্য সমাজে এমনটা দেখা যায়। সভ্য দেশগুলোতে যেখানে নারী পুরুষ সমান অধিকার ভোগ করে, সেখানে একজন পুরুষের যথেষ্ট পরিমাণ জীবিকা অর্জন করাটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। কারণ তাদের চেয়ে নারীদের সংখ্যা বেশি। তাই যোগ্য হওয়া সত্ত্বেও একজন নারীকে যদি সঙ্গীহীন থাকতে হয়, তাহলে মানতেই হবে তার কপাল খারাপ। এমন নারীদের প্রতি সবার সহানুভূতি দেখানো উচিত। সহানুভূতি? ঠিক আছে, তা না হয় মানলাম, কিন্তু ওরা নিজেরা কি অন্যের প্রতি সহানুভূতিশীল? ক্যাপ্টেন সাহেব এবার ডাক্তারকে সব ঘটনা বললেন। এমনকি তিনি যে সবেমাত্র এই জাতীয় একটা নাটক পড়েছেন
তাও বললেন। সব কথা শুনে ডাক্তার সাহেব মদ ভর্তি বোতলের ছিপির উপর হাত রেখে বেশ বিজ্ঞের মতো বললেন, এসব অর্থহীন লেখালেখির কোনো শেষ নেই। এগুলোকে এত পাত্তা দেওয়ার কিছু নেই। একমাত্র বিজ্ঞানই পারে সব প্রশ্নের উত্তর দিতে। 6 মাস ফুরিয়ে এলো। ক্যাপ্টেনের বাড়ি ফেরার সময়ও ঘনিয়ে আসছে। এই পুরোটা সময় জুড়েই স্ত্রীর সঙ্গে তার পত্রালাপ হয়েছে। অবশ্য সেগুলো খুব একটা সুখকর ছিল না। যা হোক, অবশেষে একদিন ক্যাপ্টেন সাহেব দালাড়ো বন্দরে নামলেন। তার স্ত্রী, বাচ্চারা, 2 জন কাজের লোক আর অটিলিয়া আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। স্ত্রী এগিয়ে এসে অভ্যর্থনা জানালেও তাকে দেখে খুব একটা আন্তরিক বলে মনে হলো না। নিতান্তই অনিচ্ছায় সে স্বামীর চুম্বন পেতে কপাল এগিয়ে দিল। ক্যাপ্টেন সাহেব কিন্তু চোখের কোণা দিয়ে অটিলিয়াকে দেখেছিলেন। মেয়েটা জাহাজের মাস্তুলের মতো ঠ্যাংঠ্যাঙে, লম্বা, তার উপর আবার ছেলেদের মতো ছোট করে চুল কাটিয়েছে। পেছন থেকে দেখতে ঠিক একটা ময়লা ন্যাকড়ার মতো লাগছে। রাতে সেই দালাড়ো হোটেলে এসে উঠল ওরা। ব্যাগ বোঁচকা রেখে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসল। কেউই অবশ্য তেমন কিছু খেলো না। এটা ওটা নিয়ে নাড়াচাড়া করলো কিছুক্ষণ। তারপর শুধু চা খেলো। অন্য কোনো পানীয় ছুঁয়েও দেখল না। সবশেষে শোয়ার আয়োজন হলো। সেই বিশাল জাহাজে এবার ছেলে মেয়েরা ঘুমালো, আর ক্যাপ্টেন সাহেব পড়ে রইলেন চিলেকোঠার এক কোণায়। উফ, কি বিশাল পরিবর্তন! ক্যাপ্টেন সাহেবের হতবুদ্ধি হয়ে যাচ্ছেন। না, বিবাহিত হয়েও বউ ছাড়া থাকা এ কিছুতেই মেনে নেওয়া যায় না। পরদিন সকালে ক্যাপ্টেন সাহেব স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরোতে চাইলেন। ইচ্ছে ছিল স্টিমারে করে বেরোবেন, কিন্তু বাদ সাধল অটিলিয়া। তার নাকি স্টিমার ভীতি আছে। তাছাড়া আজ রবিবার। অগত্যা সিদ্ধান্ত পরিবর্তন করা হলো। স্ত্রীকে নিয়ে হাঁটতে বেরোবেন তিনি। অনেক কথা জমা হয়ে আছে। একে অন্যকে অনেক কিছুই বলার আছে, কিন্তু এর মধ্যে যেন কোনোভাবে অটিলিয়া না থাকে। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত অটিলিয়াকে এড়ানো গেল। শুধু তারা দুজনে বের হলেন। অনেক দিন পর হাত ধরে হাঁটলেন তারা। তবে মুখে খুব বেশি কথা বললেন না। অল্প স্বল্প যা বললেন তা মনের ভাব প্রকাশ করার জন্য নয়, বরং গোপন করার জন্য। কলেরায় মৃতদের কবরস্থান পার হয়ে সুইস উপত্যকার পথ ধরলেন দুজনে। পাইন বন বাতাস লেগে খসখস আওয়াজ হচ্ছিল, আর বড় সড়ো শাখা প্রশাখার ফাঁকে ফাঁকে দূরে নীল সমুদ্রের আলো ঠিকরে বেরুচ্ছিল। স্বামী স্ত্রী হাঁটতে হাঁটতে একটা বড় পাথরের কাছে গিয়ে বসলেন। সুযোগ বুঝে ক্যাপ্টেন সাহেব চট করে স্ত্রীর কোলের কাছে ঘাসের উপর শুয়ে পড়লেন। মনে মনে ভাবলেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো ঝড়টা শুরু হবে। হলো তাই। স্ত্রী আগে শুরু করলেন, আমাদের বিয়ের সম্পর্কে কি ভেবেছ? আমাদের বিয়ের সম্পর্কে কিছু ভেবেছ? না। ক্ষণিক নীরবতা। কিছুক্ষণ পর ক্যাপ্টেন সাহেব নীরবতা ভাঙলেন। পুরো ব্যাপারটাকে আগাগোড়া তলিয়ে দেখে আমার মনে হয়েছে এটা আসলে ভাবার মতো কোনো বিষয় নয়। ভালোবাসা হৃদয়ানুভূতির ব্যাপার। হৃদয় দিয়েই এটা চালিয়ে যাওয়া উচিত। দড়ি কাশি বেঁধে কাটা কম্পাস ম্যাপ দিয়ে হিসেব করে ভালোবাসা পেতে গেলে ব্যর্থতা অনিবার্য। কিন্তু এটা তো সত্য যে আমাদের সংসার একটা পুতুলের সংসারে পরিণত হয়েছে। এবার গলায় একটু জোর দিলেন ক্যাপ্টেন সাহেব। একমত হতে পারছি না। তুমি কখনো কোনো দলিল জাল করনি। তোমার ডাক্তারের কাছে হাঁটু উঁচু করে দেখাওনি, যাতে পরবর্তীতে তাকে কাজে লাগানো যায়। রোমান্টিকতার নামে তুমি কখনো তোমার স্বামীর সাথে ভালোবাসার মিশে অভিনয় করনি। তুমি কখনো এতটা বেকুব ছিলে না যে তুমি সন্দেহ করবে যে দোষ তুমি না বুঝে করেছো, আর তার জন্য তোমার স্বামী তোমার সাথে খারাপ ব্যবহার করবে। সর্বোপরি তুমি কখনোই আমার কাছে মিথ্যে বলনি, আর আমিও তোমার কাছে সবসময় বিশ্বস্ত থেকেছি। হেলমার যেমন তার ব্যাংকে লোক নিয়োগের ব্যাপারে নোরার হস্তক্ষেপকে খারাপভাবে নেয়নি, আমিও তেমনি আমার সব ব্যাপারে তোমাকে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দিয়েছি। অতএব আধুনিক বা সনাতন যে পদ্ধতিতেই বিবেচনা করো না কেন, আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আমাদের বিয়ে
পবিত্র বন্ধন। মানছি তোমার কথা, কিন্তু তুমিও নিশ্চয়ই মানবে আমি তোমার গৃহকর্মী ভিন্ন অন্য কিছু নই। ওহ, আবার? ক্ষমা করো, মানতে পারছি না। তোমাকে কখনোই রান্নাঘরে বসে খেতে হয় না। তোমার নিজের বাড়িতে যে কাজগুলো তুমি করো তা সামান্য কটা টাকার জন্য করো না। টাকা পয়সা খরচের ব্যাপারে তোমাকে কখনোই হিসাব দিতে হয় না। তুমি কি করলে বা না করলে সেজন্য তোমাকে বকা খেতে হয় না। আর তাছাড়া আমাকে সবসময় কাজ করতে হয়, সেগুলো একবার ভেবে দেখো। জাহাজের গতিপথ হিসাব করা, দড়ি কাঠি সামাল দেয়া, হেরিং মাছ আর মদের বোতল গুনে রাখা, আটা ময়দার বন্দোবস্ত করা, সর্বোপরি তোমাদের ছেড়ে দূরে দূরে থাকা। এগুলো কি তোমার কাজের চেয়ে ভালো কিছু? তার চেয়ে তুমি বরং আস্ত একটা সংসার দেখাশোনা করছো, বাচ্চাদের বড় করে তুলছো। এগুলো কি বেশি গর্বের আর বেশি সম্মানজনক নয়? না, কোনোভাবেই নয়। তোমার কাজের জন্য তোমাকে মাইনে দেয়া হয়, তুমি স্বাধীন। তোমার উপর তোমার নিজের কর্তৃত্ব আছে। সবচেয়ে বড় কথা হলো তুমি একজন পুরুষ মানুষ। ক্যাপ্টেন এবার অসহিষ্ণু হয়ে উঠলেন। ওহো, তুমি কি সত্যিই চাও তোমার কাজের জন্য আমি তোমাকে মাইনে দেই? তুমি কি আসলেই আমার গৃহকর্মী হতে চাও? ঠিক আছে, না হয় মানলাম পুরুষ মানুষ হয়ে জন্ম নিয়ে ভুল করেছি। আজকাল তো পুরুষ হয়ে জন্ম নেওয়াটা রীতিমতো অপরাধ। কিন্তু এতে তো আমার কোনো হাত নেই। সব প্রাণীর মধ্যে স্ত্রী এবং পুরুষ এই দুটো জাত থাকবেই, না হলে তো জগৎ থেমে যাবে। এই দুই জাতের মধ্যে যারা ঝগড়া লাগিয়ে দেওয়ার উপক্রম করে তারা যেন নরকে যায়। শেষ কথাগুলো বলার সময় ক্যাপ্টেন সাহেবের গলায় আক্ষেপ ঝরে পড়ছিল, কিন্তু তার আরও কিছু প্রশ্নের জবাব দেওয়ার ছিল। আচ্ছা, তুমি দাবি তুমি দাবি করলে আমি আমার গৃহকর্মী, অর্থাৎ আমি তোমাকে প্রভু আমি তোমার প্রভু, কিংবা ভেবে দেখো তো, তোমার সাথে পরামর্শ না করে আমি কখনো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি কিনা? সবসময় আমরা মিলেমিশে সিদ্ধান্ত নেই না? বরং বলা যায় তোমার অনেক সিদ্ধান্তের ব্যাপারে আমার কিছু বলারই থাকে না। তুমি যেভাবে চাও সেভাবেই করো। বাচ্চাদের তুমি পুরোপুরি নিজের সিদ্ধান্তে বড় করছো না? সেবার তোমাকে বললাম বাচ্চাটা ঘুমানোর সময় ওকে দোলা দিও না, ওতে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। কিন্তু তোমার মনে হলো দোলা দেয়াটাই উচিত হবে, অর্থাৎ আমরা পুরোপুরি বিপরীত সিদ্ধান্তে ছিলাম। এক্ষেত্রে আমাদের আপোস করার কোনো উপায় ছিল না, কারণ দোলা দেয়া বা না দেয়ার মধ্যবর্তী কোনো অবস্থা নেই। অতএব শেষ পর্যন্ত তোমার সিদ্ধান্তই বাস্তবায়িত হয়। আমি কি এসব নিয়ে কখনোই তোমার অভিযোগ করেছি? করিনি। বরং এসব নিয়ে মিলেমিশে আমরা বেশ ভালো আছি। অথচ ওই ওটিলিয়ার কথা শুনে আজ তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। সবসময় শুধু ওটিলিয়া ওটিলিয়া করো কেন? তুমি নিজের তো সবসময় শুধু ওটিলিয়া ওটিলিয়া করো কেন? তুমি নিজেই তো বলেছিলে ওকে জুটিয়ে নিতে। বেশ ঝাঁঝালো গলায় কথাগুলো বলল স্ত্রী। মোটেও না। আমি কখনোই ওটিলিয়াকে জোগাড় করে নিতে বলিনি। বলেছিলাম একজন বান্ধবী জোগাড় করে নিতে। কিন্তু আমার কপাল যে এত খারাপ তা কে জানত? হয়তো দেখা যাচ্ছে ওটিলিয়াই তোমাকে নিয়ন্ত্রণ করছে। তুমি সবসময় আমি যা পছন্দ করি তার থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে চাও। স্ত্রীর গলায় স্পষ্ট বিরক্তি। আচ্ছা, তাহলে কি তোমার সব পছন্দ শুধুই ওই ওটিলিয়াকে ঘিরেই? তোমার কথা শুনে কিন্তু তাই মনে হচ্ছে। তোমার যাই মনে হোক না কেন, ওটিলিয়ার এ বাড়িতে আসা বন্ধ করা যাবে না। ওকে আমি মেয়েদের ল্যাটিন শেখানোর দায়িত্ব দিয়েছি। তাছাড়া মেয়েদের শিক্ষা দীক্ষার অন্যান্য ব্যাপারও ওই দেখে। স্ত্রীর কথা শুনে আঁতকে উঠলেন স্বামী। হায় ঈশ্বর, আমার মেয়েরা তো ধ্বংস হয়ে যাবে। সে তুমি যা খুশি বলতে পারো, কিন্তু আমি চাই একজন পুরুষ মানুষ যা কিছু জানে আমার মেয়েরাও তাই জানুক, যাতে ওদের বিয়েটা হয় সত্যিকারের বিয়ে। কিন্তু সব স্বামী তো ল্যাটিন জানে না। তাহলে তোমার মেয়েদের ল্যাটিন শেখানোর দরকার পড়লো কেন? এই আমাকেই দেখো, আমি তো ল্যাটিন শব্দ বলতে শুধু ইয়াবালেটিভ শব্দটাই জানি। তাতে কি আমাদের সংসারে সুখের কমতি পড়েছে কখনো? তাছাড়া তুমি হয়তো জেনে থাকবে, ছেলেদের ল্যাটিন শেখানো বন্ধ করানোর জন্য সম্প্রতি একটা আন্দোলন হয়েছে। এর উদ্যোক্তাদের মতে বাচ্চাদের এত গুরুগম্ভীর ভাষা শেখানোর কোনো মানে হয় না। এত কিছুর পরও কি
তুমি বুঝতে পারছো না? তোমার কি মনে হচ্ছে না এসব শিখতে গিয়ে ছেলেরা ইতোমধ্যে ধ্বংসের দিকে যথেষ্ট পরিমাণ এগিয়েছে? এখন জোর করে ছেলেদের সমান হতে গিয়ে মেয়েদেরও কি সে পথের এগুতে হবে? ওহ! ওটিলিয়া, ওকে পেলে জিজ্ঞেস করতাম আমি ওর কী ক্ষতি করেছি? কেন ও আমার পিছে লেগেছে? স্ত্রী এবার স্বামীর বক্তব্যের লাগাম টেনে ধরল। উইলিয়াম, আমার মনে হয় আমরা মূল আলোচনা থেকে সরে যাচ্ছি। আলোচনা হচ্ছিল আমাদের ভালোবাসা নিয়ে। সত্যিকার অর্থে ভালোবাসা যেমন হওয়া উচিত, আমাদের ভালোবাসা কখনোই তেমন ছিল না। বরং আমাদের ভালোবাসা ইন্দ্রিয় সুখের উপলক্ষ হয়েছে মাত্র। কিন্তু এই ইন্দ্রিয় সুখের উপলক্ষ না থাকলে আমাদের সন্তানগুলো কিভাবে হতো বলো তো? আর তাছাড়া আমি বিশ্বাস করি না এখানে শুধু ইন্দ্রিয় সুখ কাজ করছে। তুমি বিশ্বাস না করলেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না? কোনো কোনো জিনিস কি কখনো একই সাথে সাদা, কালো দুটোই হতে পারে? প্রশ্নটা তার স্ত্রীর প্রশ্নটা করে স্ত্রীর মনে হলো স্বামীকে বেশ বেকায়দায় ফেলা হয়েছে। স্বামী কিন্তু ঠিকঠাক মতো উত্তরে গেল, অবশ্যই পারে। তোমার সানশেডের কথা চিন্তা করো, ওটার বাইরে কালো আর ভেতরে সাদা। এত দ্রুত উত্তর পেয়ে যাবে আশা করেন স্ত্রী। স্বামীকে নিরস্ত করল সে। কুতর্ক করো না। ঠিক আছে, করলাম না। কিন্তু আমাকে বলো তো, তুমি নিজে মন থেকে কি বিশ্বাস করো? ওটিলিয়ার এইসব ছাইপাঁশ বইয়ের মতো কথা ওটিলিয়ার এইসব ছাইপাঁশ বইয়ের মতো কথা বলো না। নিজের বুদ্ধিকে অন্যের কাছে বিক্রি করো না। প্লিজ, নিজের মতো করে চিন্তা করো। আমার বউয়ের মতো চিন্তা করো। আমাকে বলো, তুমি নিজে তোমার অবস্থান কেমন করে মনে করো? তোমার সম্পত্তি বলে মনে করি। তুমি তোমার পরিশ্রমের বিনিময়ে এই সম্পত্তি কিনে নিয়েছো। একদম ঠিক কথা। তুমি আমার সম্পত্তি। ঠিক যেমন আমিও তোমার সম্পত্তি। তোমার একার সম্পত্তি। তোমার স্বামীর উপর আর কোনো মেয়েলোকের কোনো অধিকার নেই। কেউ অধিকার দাবি করলেই তুমি নিশ্চয়ই তাকে আস্ত রাখবে না, তাই না? এই সম্পত্তি তোমার স্বামী তোমাকে উপহার দিয়েছে। কিংবা বলা যায় তোমাকে সম্পত্তি হিসেবে পাবার জন্য সে নিজেকে তোমার সম্পত্তিতে পরিণত করেছে। তুমি কি আমি কি বোঝাতে পারলাম? এবার কি আমরা থামতে পারি? দুজনের মধ্যে কিছুক্ষণের নীরবতা বিরাজ করলো। তারপর স্ত্রী আবার হতাশ ভঙ্গিতে বলতে শুরু করলো, কিন্তু আমরা আমাদের জীবনটা শুধু ক্ষুদ্র জিনিসের পেছনেই ব্যয় করেছি উইলিয়াম। আমাদের জীবনের কখনোই কোনো মহান উদ্দেশ্য ছিল না। কে বলেছে ছিল না? অবশ্যই ছিল এবং আছে। আমরা সবসময় এমন হেসে খেলে সময় পার করিনি, অনেক কঠিন সময় পার করতে হয়েছে। চিন্তা করে দেখো, আমরা কি আমাদের প্রজাতিটিকে টিকিয়ে রাখতে নতুন প্রজন্মের জন্ম দেইনি? এদের জন্ম দিতে গিয়ে 4 বার তোমাকে মৃত্যু ঝুঁকি নিতে হয়েছে। এদের ঘুম পাড়ানোর জন্য তোমার নিজের রাতের ঘুম চুরি গেছে। দেখাশোনা করার জন্য মাটি হয়েছে দিনের আনন্দটুকুও। এদের খাওয়াতে গিয়ে আমরা নিজেরা না খেয়ে থেকেছি। কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করেছি। আমাদের এই ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে তো এরা বড় হয়ে উঠেছে, তাই না? আমরা স্বপ্ন দেখি ওরা একদিন আদর্শ নারী এবং পুরুষে পরিণত হবে। ভেবে দেখো, আমরা যদি কোনো মহান উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তানদের জন্য এই ত্যাগগুলো স্বীকার না করতাম, তাহলে কি কাজ কি আজ আমাদের 6 মাসের 6 রুমের অভিজাত একটা ফ্ল্যাট থাকতে পারতো না? সেই ফ্ল্যাটের দরজা খুলে দেওয়ার জন্য থাকতো দারোয়ান। সিল্কের কাপড় আর মণিমুক্ত দামি গহনা পরে তুমি ঘুরে বেড়াতে পারতে। আজকেও দেশান্তরে ঘুরে বেড়াতে হতো না। হয়তো তোমাকে দিয়েই সারাক্ষণ মেতে থাকতে পারতাম। কিন্তু তা না করে আমরা এভাবে কষ্ট সহ্য করছি শুধুমাত্র আমাদের ভালোবাসার উপর আস্থা রেখেই তো, তাই না? একে কি কোনোভাবে পুতুলের সংসারের সাথে তুলনা করা যায়? নাকি সেটা ঠিক? এই অবিবাহিতা বুড়ি মহিলারা ওই অবিবাহিতা বুড়ি মহিলারা যেভাবে চিন্তা করে, আমরা কি আসলেই তেমন স্বার্থপর? ওদের কথায় কি আসলেই অতটা গুরুত্ব দেওয়া উচিত বলো তো? একবার চিন্তা করে দেখো, কেন? কিসের আশায় এত মহিলা অবিবাহিত থাকছে? কেউ যখন ওদের বিয়ের প্রস্তাব দেয়,
তখন ওদের গর্বের সীমা থাকে না, অথচ ভাব দেখায় এমন যেন বিয়ে না করে বিরাট আত্মত্যাগ করে ফেলেছে। আজ মহান উদ্দেশ্য নিয়ে ল্যাটিন শেখার কথা বলেছিলে না? বড় গলার জামা পরে পুরোহিতকর কাজ করার নামে নিজের সন্তানদের অবহেলিত রেখে ঘর ছেড়ে যাওয়াটা কোনোভাবেই মহান উদ্দেশ্য প্রণোদিত কোনো কাজ হতে পারে না, বরং দায়িত্ববোধের চরম অভাব থাকলেই এমনটা হতে পারে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের জীবনের লক্ষ্য এই ওটেলিয়ার লক্ষ্যের থেকে অনেক মহান। আমি বিশ্বাস করি আমরা এমন শক্ত সমর্থ যোগ্য পরবর্তী প্রজন্ম গড়ে যাব যারা আমাদের ব্যর্থতাগুলোকে সফলতায় পরিণত করবে। আর এতে যে আনন্দ সেটা ওটেলিয়া কখনোই বুঝবে না। ওর ল্যাটিন ওকে এক্ষেত্রে কোনো সহযোগিতাই করতে পারবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমাকে আবার জাহাজে ফিরে যেতে হবে। তুমি কি আমার সাথে উঠবে গুরলি? স্ত্রী কোনো উত্তর দিল না। স্ত্রী কোনো উত্তর না করে আগের মতোই পাথরের পাশে বসে রইল। অতএব স্বামী একাই রওনা দিতে উদ্যত হলেন। তার পদক্ষেপ আজ একটু বেশি ভারী মনে হচ্ছে। তার সঙ্গে প্রকৃতিও যেন তাল মিলিয়ে ভারী হয়ে এলো। নীল সমুদ্রের বুকে অন্ধকার নামল, সূর্যের উজ্জ্বলতাও নিভে এলো। হাঁটতে শুরু করলেন স্বামীর মন কিন্তু ওই পাথরের পাশেই পড়েছিল। হাঁটতে শুরু করলেও স্বামীর মন কিন্তু ওই পাথরের পাশেই পড়েছিল। নিজেকে তিনি অনবরত প্রশ্ন করতে লাগলেন, তুমি কোথায় যাচ্ছ উইলিয়াম? কেন যাচ্ছ? কবরস্থানের পাশের বেড়া অতিক্রম করার সময় তার বুক ফেটে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি যদি এইখানে ওই পাথরের পাশেই সারা জীবন শুয়ে থাকতে পারতাম, ওইখানেই যদি আমার কবর হতো, কবরের পাশে কাঠ দিয়ে ক্রুশ বানানো থাকতো। কিন্তু আমি জানি ওকে ছাড়া সেই কবরে শুয়েও আমি সুখ পেতাম না। গুরলি, সব কিছুতে একটা বড় ভুল হয়ে গেছে আম্মা। কথাগুলো নিজের শাশুড়িকে বলেছিলেন ক্যাপ্টেন সাহেব। শরতের এক কনকনে ঠান্ডা সকালে শাশুড়ির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সমস্যাটা কি উইলি? তোমাকে কেমন বিষণ্ণ দেখাচ্ছে। সমস্যা যে কি তাই তো বুঝতে পারছি না। গতকাল ওরা বাড়িতে দেখা করেছে তার আগের দিন দেখা করেছে প্রিন্সেস রেস্টুরেন্টে। ওদিকে ছোট মেয়েটা আবার অসুস্থ হয়ে পড়ল। খুব খারাপ লাগছিল। তবুও গুরলিকে কিছু বলিনি। হয়তো ভেবে বসবে ওর বাইরে যাওয়া বন্ধ করতে ইচ্ছে করেই আমি এসব করছি। কেউ যদি বিশ্বাসই হারিয়ে ফেলে। শেষের কথাগুলো তিনি আর শেষ করতে পারছিলেন না। বুক ফেটে দীর্ঘশ্বাস বের হয়ে আসছিল। কিছুক্ষণ থেমে আবার শুরু করলেন, আদালতে আমার এক বন্ধু আছে। ওকে জিজ্ঞেস করেছিলাম, কেউ যদি বেশি তামাকের গন্ধ দিয়ে তার স্ত্রীর বান্ধবীকে মেরে ফেলে তবে তার সুইডিশ আইনে বৈধ কিনা। ও জানালো এমন কোনো কিছুর বৈধতা আইনে নেই। আর থাকলেও সেটা করাটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। তবে ভাগ্য ভালো যে আমার বন্ধুটি স্ত্রীর বান্ধবীর পক্ষে কোনো কথা বলেনি। বললে ঘাড় ধরে ওকে জানালা দিয়ে ফেলে দিতাম। চারিদিকে সমস্যা, কি যে করি। ক্যাপ্টেনের শাশুড়ি বিজ্ঞের মতো মাথা নাড়লেন। ভাববার বিষয়। কিন্তু তুমি এত ভেঙে পড়ো না উইলি। একটা না একটা উপায় আমরা ঠিকই খুঁজে বের করব। এভাবে তো আর চলতে দেয়া যায় না। তুমি তো একেবারে ব্যাচেলরদের মতো জীবনযাপন করছো। না, আমিও আর পারছি না। প্রতি পদক্ষেপে এত কিছু হিসাব করে চলাটা কারো পক্ষে সম্ভব নয়। আমি যতটা সম্ভব সহজ সরল করে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তবুও কিভাবে যেন সমস্যা হয়েই যায়। এই তো কয়েকদিন আগে ওকে বললাম, জীবনযাত্রায় পরিবর্তন না আনলে কিন্তু তোমার স্বাস্থ্য ভেঙে পড়বে। আমি বেশ আন্তরিকভাবেই কথাটা বলেছিলাম। আচ্ছা, তা এরপর গুল্লি কি বলল? তুমি যখন জাহাজে থাকো তখন তুমি যেভাবে খুশি সেভাবে চলাফেরা করো না? নিজের শরীরের উপর তোমার পূর্ণ অধিকার আছে। অতএব আমারও নিজের শরীরের উপর পূর্ণ অধিকার আছে।
কি চমৎকার তত্ত্ব! আমি আর পারছি না আম্মা। দুঃখে আমার চুল পেকে যাচ্ছে। হুম, সমস্যা আসলেই ভয়াবহ। তবে উপায় কিন্তু একটা আছে। যেকোনোভাবে গুরলি মনে তোমাকে নিয়ে হিংসা ঢুকিয়ে দিতে হবে। বুদ্ধিটা পুরনো হলেও বেশ কার্যকর। এতে হয় অবস্থার চরম বিপর্যয় ঘটবে, নয়তো পুরোপুরি ঠিক হয়ে যাবে। তবে আশার কথা হচ্ছে, ওর মনের মধ্যে যদি তোমার জন্য ছিটেফোঁটা ভালোবাসাও থাকে, তবে এই পদ্ধতিতে শেষ পর্যন্ত তোমার উপকারই হবে। আচ্ছা আম্মা, ভালোবাসা আছে? অবশ্যই আছে। আমি জানি তো। আচ্ছা আম্মা, ভালোবাসা আছে? অবশ্যই আছে। আমি জানি তো। ভালোবাসা এত সহজে মরবে না, মরার জিনিস নয়। ক্যাপ্টেনের শাশুড়ি চেয়ার টেনে কাছাকাছি এসে বসলেন। তাহলে শোনো, তোমাকে ওটিলিয়ার সঙ্গে প্রেমের অভিনয় করতে হবে। প্রেমের অভিনয়? তাও আবার ওটিলিয়ার সঙ্গে? ওই ডাইনিটার সঙ্গে? ওহো! বুঝতে চেষ্টা করো, তুমি তো আর সত্যি সত্যি প্রেম করছো না। যা করছো সেটা নিজেদের ভালোর জন্যই করছো। এখন মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখো তো, তোমার এমন কোনো বিষয়ে দক্ষতা আছে কি না যেটা ওটিলিয়ার মধ্যে আগ্রহ সৃষ্টি করতে পারে? দক্ষতা? ক্যাপ্টেন চোখ বুজে কিছুক্ষণ চিন্তা করলেন। হ্যাঁ, পেয়েছি। আজকাল ওদের প্রায়ই পরিসংখ্যান নিয়ে কথা বলতে শুনেছি। মানে কত ভাগ নারী পতিত হয়েছে, কত ভাগ হতভাগ্য, কত ভাগ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, এইসব আর কি। তো কোনোভাবে যদি ওদের এই আলোচনাটাকে গণিতের দিকে ঘুরিয়ে দেয়া যায়, তাহলে আমার সুবিধে হবে। গণিতে আমার বেশ মাথা খোলে। শাশুড়ি উৎফুল্ল হয়ে উঠলেন। এই তো, তাহলে গণিত দিয়েই শুরু হোক। একটু একটু করে এগুতে হবে। যেভাবে ঘাড়ের উপর দিয়ে চাদর দিয়ে শেষমেশ পুরো শরীরটাকে পেঁচিয়ে ফেলতে হয়, ঠিক সেভাবে। প্রতিদিন সন্ধ্যায় ওটিলিয়াকে তোমার বাড়িতে আসার নিমন্ত্রণ দাও। ওর সুস্বাস্থ্য কামনা করে একসাথে মদ পান করো, তারপর জড়িয়ে ধরে চুম্বন করো। প্রয়োজন মতো তুমি একটু আধটু বাড়াবাড়িও করতে পারো। বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। তবে খেয়াল রাখতে হবে, পুরো ব্যাপারটা যেন গুরলির চোখের সামনে হয়। চিন্তা করো না গুরুর দিকে গুরলি এসব শুরুর দিকে গুরলি এসব নিয়ে রাগ করবে না। এ ব্যাপারে তুমি আমার উপর পুরোপুরি আস্থা রাখতে পারো। যা হোক, এভাবে একসময় ওটিলিয়ার সঙ্গে আরও জটিলতার গণিত বিষয়ে কথা বলতে শুরু করো। এমন জটিল যেন গুরলির সেখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ না থাকে। ওর শুধু বসে বসে দেখে যেতে হয়, বুঝলে? আপাতত এইটুকুই করে সামনের সপ্তাহে আমার সঙ্গে আবার দেখা করে ফলাফল জানিয়ে যেও। শাশুড়ির সঙ্গে সলা পরামর্শ করে পরিসংখ্যান গোছাতে গোছাতে বাড়ি ফিরলেন ক্যাপ্টেন সাহেব। বেশ কিছু আদি রসাত্মক বইপত্র পড়ে ওটিলিয়ার সঙ্গে প্রেমের অভিনয়ের বুদ্ধিটাকে ভালো করে। 1 সপ্তাহ পর ক্যাপ্টেনকে আবার শাশুড়ির বাড়িতে দেখা গেল। আজ বেশ প্রাণবন্ত দেখাচ্ছে তাকে। ভীষণ উচ্ছ্বাস নিয়ে গ্লাস ভরে শেরি পান করছেন। সব কিছু মিলিয়ে ক্যাপ্টেন যেন আজ এক নতুন প্রাণে টগবগ করছেন। তার বৃদ্ধা শাশুড়ি কপালের উপর চশমা তুলে বললেন, এবার বিস্তারিত বলো। ক্যাপ্টেন সাহেব শুরু করলেন। শুরুতে কাজটা একটু জটিল মনে হচ্ছিল, কারণ ওটিলিয়া আমাকে বিশ্বাসই করতে চাচ্ছিল না। ভেবেছিল আমি বোধহয় ওকে নিয়ে ঠাট্টা করছি। যা হোক, কিছুক্ষণ পর আমি বেশ কায়দা করে একটা পরিসংখ্যানের কথা বললাম। আমেরিকানদের নৈতিকতার উপর করা একটা সম্ভাব্য হিসাব নিয়ে বলতে শুরু করলাম। এই হিসাবের ফল কী হয়েছিল সেটা বলতে গিয়ে বেশ একটু ধোঁয়াশা সৃষ্টি করলাম। তারপর খুব উচ্ছ্বাস নিয়ে বললাম, এই পরিসংখ্যানের ফলাফল রীতিমতো নতুন এক যুগের সৃষ্টি করেছিল। ওটেলিয়ার এ ব্যাপারে কোনো ধারণা না থাকায় ব্যাপারটা ওর মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বোঝা গেল। আমিও সুযোগ কাজে লাগালাম। নানা রকম উদাহরণ দিয়ে ছবি এঁকে বোঝালাম কত ভাগ নারীর পতিত হওয়ার সম্ভাবনা আছে, সেটা সম্ভাব্যতা। কিন্তু সূত্র প্রয়োগ করে খুব সহজেই দেখিয়ে দেয়া সম্ভব। এই বেলা ওকে একটু বিস্মিত মনে হলো। আমি স্পষ্ট দেখতে
পেলাম ওর উৎসাহ বেড়ে চলেছে। এই ব্যাপারে বিস্তারিত জানতে পরদিন ও আবার দেখা করতে রাজি হলো। ওদিকে ওটিলিয়ার সঙ্গে আমার বন্ধুত্ব হচ্ছে দেখে গুরলিকেও ভীষণ খুশি মনে হলো। খুশি হয়ে ও যে কাজগুলো করলো এগুলো আমার পরিকল্পনাকে এগিয়ে নিতে অনেকটা কাজে এলো। ওটিলিয়াকে আমার রুমে পাঠিয়ে দিয়ে দরজা টেনে দিয়ে গেল গুরলি। আমরা এই রুমের সারা বিকেল কাটালাম, নানা হিসেব পাতি করলাম। ডাইনিটাকে খুব খুশি মনে হচ্ছিল। ও বোধহয় ভাবছিল আমাকে বেশ পোষ মানানো গেছে। যা হোক, প্রায় 3 ঘন্টা কাজ করার পর আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। রাতে খাবার টেবিলে বসে গুরলি দেখলো আমরা পুরনো বন্ধুদের মতো একে অপরকে খ্রিস্টান নাম ধরে ডাকছি। ব্যাপারটায় আরেক প্রস্থ রং চড়ালাম। আমার পুরনো শেরির বোতল বের করে এনে খুব ঘটা করে এই মুহূর্তটাকে উদযাপন করলাম। তারপর আমি ওর ঠোঁটে চুম্বন করলাম। ওহ ঈশ্বর, যেন আমার অপরাধ ক্ষমা করো। গুরলি শুরুতে একটু হকচকিয়ে গেলেও রাগ করলো বলে মনে হলো না, বরং একটু যেন খুশি মনে হলো। শেরিটায় বেশ ঝাঁজ ছিল। ওটিলিয়ার পক্ষে অতটা সহ্য করা সম্ভব ছিল না। কিছুক্ষণের মধ্যেই ও একেবারে নেতিয়ে পড়ল। আমি ওকে ওর কোট দিয়ে ভালো করে জড়িয়ে বাড়িতে দিয়ে আসার জন্য উঠলাম। যাবার সময় আলতো করে ওর হাত ধরে এগুচ্ছিলাম আর আকাশের বিভিন্ন তারকাদের নাম বলছিলাম। এ ব্যাপারেও ওর আগ্রহ আছে দেখা গেল। ছোটবেলা থেকেই ও নাকি তারকা দেখতে পছন্দ করে, কিন্তু কখনোই সেগুলোর নাম মনে রাখতে পারে না। অবশ্য এমন নচ্ছাড় মহিলারা কোনো বিষয়ে ভালো করে কিছু জানতে পারে না, কেবল পুরুষ মানুষের দোষ খুঁজে বেড়াতেই সময় চলে যায়। যা হোক, ওর আগ্রহ বাড়তেই থাকলো। ওকে বাড়ি পৌঁছে দেবার সময় এমনভাবে বিদায় নিলাম যে কেউ দেখলে ভাববে আমরা হয়তো অনেক দিনের পুরনো বন্ধু, কিন্তু মাঝে কিছুদিন ভুল বোঝাবুঝির কারণে নিজেদের মধ্যে যোগাযোগ ছিল না। পরদিন আবারও বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা শুরু হলো। রাতের খাবারের আগ পর্যন্ত আমরা একসাথে কাজ করলাম। মাঝে দু একবার গুরলি এসে হ্যাঁ করে গেল। খাবার টেবিলেও আমরা গণিত আর তারকা বিষয়ক কথাবার্তা বললাম। আমি ইচ্ছে করে এমন সব জটিল বিষয় নিয়ে কথা বলছিলাম যে গুরলি কিছুই বলার ছিল না। ও চুপচাপ শুধু আমাদের কথা শুনে যাচ্ছিল। খাওয়া শেষে আগের দিনের মতোই ওটিলিয়াকে খাওয়ার শেষে আগের মতোই ওটিলিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে এলাম। ফেরার পথে এক বন্ধুর সাথে দেখা করলাম। দুজন মিলে গ্র্যান্ড হোটেলে গিয়ে পাঞ্চ পান করলাম। বাড়ি ফিরতে রাত 1টা বেজে গেল। গুরলি তখনও জেগেছিল, আমার জন্য অপেক্ষা করছিল। বাড়ি পৌঁছা মাত্র গমগমে গলায় জিজ্ঞেস করলো, এতক্ষণে কোথায় ছিলে উইলিয়াম? আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বললাম, আমাদের একে অন্যকে এত বেশি কথা বলার ছিল যে অন্য সব কিছু ভুলে গিয়েছিলাম। এইবার মনে হলো ওষুধ ধরেছে। গুরলি আগের চেয়েও থমথমে গলায় বলল, অর্ধেক রাত পর্যন্ত কোনো মহিলার সাথে বাইরে কাটানোর কোনো ভালো কাজ বলে আমার মনে হয় না। আমি একটু অস্বস্তিতে পড়ার ভান করলাম। তারপর তোতলাতে বললাম, একজন মানুষের কি অন্য একজন মানুষের এত বেশি একজন মানুষের যদি অন্য একজন মানুষকে এত বেশি কথা বলার থাকে, তাহলে কোনটা ভালো কাজ আর কোনটা না তা খেয়াল থাকে না। গুরলি এবার ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞেস করলো, তা দুনিয়ার কোন মহা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমরা এতক্ষণ কথা বললে? আমার অভিনয়টাকে আর একটু জমিয়ে নিয়ে বললাম, তা তো মনে নেই। ক্যাপ্টেনের শাশুড়ি এবার একটু দম নিলেন। ভালোই ম্যানেজ করেছো দেখা যাচ্ছে। তারপর কি হলো? ক্যাপ্টেনও একটু দম নিয়ে আবার শুরু করলেন। তৃতীয় দিন আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার সময় গুরলি ওর সেলাই ফোড়াই এর কাজ নিয়ে আমাদের পাশে এসে বসলো। আমাদের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ওইখানে বসেই কাজ করলো। রাতে খাবার টেবিলে আগের দিনের মতোই অতটা আনন্দ ফুর্তি না হলেও জ্যোতির্বিদ্যার আলোচনা তার ঠিকঠাক ওই মতোই হলো। বেরোবার সময় আমি ডাইনিটার গামবুটের ফিতা বেঁধে দিলাম। ব্যাপারটা গুরলি বেশ বাঁকা চোখে দেখলো, বোঝা গেল। বুট পরা শেষে উঠে দাঁড়িয়ে শুভরাত্রি বলার সময় ডাইনিটা আমার দিকে গাল এগিয়ে দিল। গুরলি যে মনে মনে রাগে জ্বলছিল, বাইরে থেকেও
সেটা আমি বেশ স্পর্শ দেখতে পেলাম। যা হোক, যথারীতি ডাইনিটাকে বাড়ি পৌঁছে দেবার জন্য হাত ধরে সাথে নিয়ে বের হলাম। পথে যেতে যেতে মৃতদের আত্মার শান্তি নিয়ে কথা বললাম। দেখা গেল এই বিষয়েও ডাইনিটার আগ্রহ এবং হতাশা আছে। আমি বলতে থাকলাম, জানো তো, তারকাদের মধ্যেই আত্মারা বসবাস করে। ফেরার পথে একা একাই গ্র্যান্ড হোটেলে গেলাম, খানিকটা পাঞ্চ পান করলাম, তারপর রাত 2টোর দিকে হেলতে দুলতে বাড়ি ফিরলাম। গুরলি তখনও জেগেছিল। আমি দেখেও না দেখার ভান করে সোজা আমার রুমে চলে গেলাম। গুরলি তো বেশ কিছুদিন যাবতই আমার সঙ্গে থাকা বন্ধ করে দিয়েছিল। অতএব ব্যাচেলরের মতোই আমি একা একা ঘুমানোর চেষ্টা করলাম। গুরলি আজও আমাকে কোনো প্রশ্নবাণে জর্জরিত করলো না। পরদিন ওটিলিয়াকে জ্যোতির্বিদ্যা নিয়ে বিশদভাবে বোঝাতে শুরু করলাম। কিছুক্ষণ পর গুরলি এসে ঘোষণা করলো জ্যোতির্বিদ্যার ব্যাপারে সে ব্যাপক আগ্রহী, অতএব সেও আমাদের সঙ্গে থাকতে চায়। কিন্তু ওটিলিয়া আপত্তি করলো, বলল আমরা ইতিমধ্যে অনেকটা এগিয়ে গিয়েছি। গুরলি এখন কিছুতেই বুঝবে না, বরং আমরা যখন আলোচনাটা শেষ করব তখন সে গুরলিকে প্রাথমিক বিষয়গুলো বুঝিয়ে দেবে। গুরলি এতে ভীষণ বিরক্ত হলো, রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। রাতে আমরা অনেকটা সেরি পান করলাম। এমন সুন্দর একটা সন্ধ্যা উপহার দেবার জন্য ওটিলিয়া যখন ধন্যবাদ জানালো, তখন আমি ওর কোমর জড়িয়ে ধরে চুম্বন করলাম। সাথে সাথে গুরলি যেন কেমন ফ্যাকাশে হয়ে গেল। যখন ওটিলিয়ার গামবুটের ফিতা বেঁধে দিলাম তখন তখন শাশুড়ি বুঝতে পারলেন কিছু একটা বলতে গিয়েও ক্যাপ্টেন লজ্জা পাচ্ছে। মেয়ের জামাইয়ের অস্বস্তি ভাঙতে তিনি অনুপ্রণোদিত হয়ে বললেন, আমার কাছে লজ্জার কিছু নাই বাবা, আমি নিতান্তই বুড়ি মানুষ। ক্যাপ্টেন হো হো করে হেসে দিলেন, না না আম্মা, আমি অতটা খারাপ না, আপনার সাথে একটু মজা করছিলাম। যা হোক, ওভারকোট পরতে গিয়ে তো আমি রীতিমতো চমকে উঠলাম। দেখি আমার আগেই কাজের মেয়েটা রেডি হয়ে ওটিলিয়াকে বাড়ি পৌঁছে দেওয়ার পায়তারা করছে। গুরলিকে দেখলাম ওটিলিয়াকে বলছে, গতকাল সন্ধ্যায় বাইরে থেকে আমার নাকি ঠান্ডা লেগেছে, তাই তার ভয় হচ্ছে। আজকে রাতে বাইরে বের হলে হয়তো আরও খারাপ কিছু হতে পারে, সেজন্য কাজের মেয়েটাই আজ ওটিলিয়াকে পৌঁছে দিয়ে আসবে। ব্যাপারটা বোধহয় ওটিলিয়ার আত্মসম্মানে লাগলো। কিছু না বলে একা একাই গটগট করে হেঁটে চলে গেল। পরের দিন 12টার সময় কলেজে নিয়ে গিয়ে জ্যোতির্বিদ্যার কতগুলো যন্ত্রপাতি দেখাবো বলে ওটিলিয়াকে কথা দিয়েছিলাম। ও সময় মতো এলো, কিন্তু কোনো কারণে ভীষণ বিষণ্ণ লাগছিল ওকে। বেশ কয়েকবার নানাভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম ও নাকি বাড়িতে গিয়েছিল গুরলির সাথে দেখা করতে, কিন্তু গুরলি খুব খারাপ ব্যবহার করেছে, অথচ সে কিছুতেই বুঝতে পারছে না গুরলির কেন এমন করলো। রাতে খাবার টেবিলে গুরলির মধ্যে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করলাম। দেখে মনে হলো যেন মরা মাছের মতো ঠান্ডা হয়ে পড়ে আছে। বুঝলাম ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, কিন্তু আমার জন্য তো এটাই মোক্ষম সুযোগ। অতএব গলায় রাগ ফুটিয়ে জিজ্ঞেস করলাম, তুমি ওটিলিয়াকে কি বলেছ? ও খুবই কষ্ট পেয়েছে। আমি ওকে কী বলবো? ওকে আমার কী বা বলার আছে? শুধু বলেছি ও একটা নষ্টা মহিলা। ছি, তুমি এমন কথা বলতে পারলে? তুমি নিশ্চয়ই ওকে হিংসা করছো, তাই না? এতক্ষণ খুব কষ্টে নিজেকে সংযত করলেও এবার আগে ফেটে পড়ল গুরলি। হ্যাঁ করছি, ওকে হিংসা করছি আমি। আমার অবশ্য সেই রকমই মনে হচ্ছিল, আর সেটাই সবচেয়ে বেশি অবাক লাগছে, কারণ আমি নিশ্চিত ওটিলিয়ার মতো এমন বুদ্ধিমতী বিচারবোধ সম্পন্ন মহিলার কোনোভাবেই অন্য মহিলার স্বামীকে নিয়ে কোনো বদমতলব থাকতে পারে না। ওটিলিয়ার মতো এমন বুদ্ধিমতী বিচারবোধ সম্পন্ন মহিলার কোনোভাবেই অন্য মহিলার স্বামীকে নিয়ে কোনো বদমতলব থাকতে পারে না। না, তা পারে না, কিন্তু অন্য মহিলার স্বামীর তো তাকে নিয়ে কোনো মতলব থাকতে পারে। হা 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 হা। এরপর মজার ব্যাপার কী হলো জানেন আম্মা? এতদিন আমি গুরলিকে নিয়ে যেমন ভাবতাম, এবার গুরলি সেভাবে ওটিলিয়ার উপর রাগ ঝাড়তে লাগলো। আর এতদিন গুরলি যেভাবে ওটিলিয়ার পক্ষ নিত, এবার আমি সেভাবে ওটিলিয়ার সাফাই গাইতে লাগলাম। এভাবেই চলল বেশ কিছুক্ষণ। সেদিন সন্ধ্যায় ওটিলিয়া এলো না। একটা চিঠি পাঠালো। না আসার জন্য চিঠিতে নানা রকম অজুহাত দেখিয়ে সেই সঙ্গে ইঙ্গিত করছে যে সে বুঝতে পেরেছে সে এখন আর কারো কাছে কাঙ্ক্ষিত নয়। আমি প্রতিবাদ করলাম, বললাম
আমার গিয়ে অটিলিয়ার রাগ ভাঙিয়ে ওকে নিয়ে আসা উচিত। এবার গুরলির মধ্যে বুনো উন্মত্ততা ভর করেছে। ও এতক্ষণে নিশ্চিত আমি অটিলিয়ার প্রেমে পড়েছি। সে কারণে ওকে আর পাত্তা দিচ্ছি না। রাগে কাঁপতে কাঁপতে কান্নাই করে দিল বেচারি। কাঁদতে কাঁদতে নানান দুঃখ করতে লাগলো। বলল সে বুঝতে পেরেছে সে একটা বোকা মেয়ে, যে কিছুই বোঝে না, কিছুই পারে না, আর আর গণিত জানে না। এতক্ষণে আমি বুঝে গেলাম পাখি আমার আগের ঠিকানায় ফিরেছে। অতএব স্লেজ গাড়ি ডাকলাম, ঘুরে বেড়ালাম। হোটেলে গিয়ে গরম গরম মদ পান করলাম, আর রাতের বেলায় ছোট্ট একটা টেবিলে বসে একসাথে খেলাম। মনে হলো যেন আজ আমাদের আবার নতুন করে বিয়ে হলো। এরপর কিছুক্ষণ জিরিয়ে নিয়ে বাড়ি ফিরে এলাম। তারপর ক্যাপ্টেনের শাশুড়ি চশমার উপর দিয়ে তাকিয়ে চোরা হাসি হাসলেন। তারপরের কথা তো আর আপনাকে বলা যাবে না। আচ্ছা বেশ, তারপর কি হলো? তারপর যেহেতু সব ঠিকঠাক হয়ে গেল, আমরা সন্তানদের লেখাপড়া নিয়ে আলোচনা করলাম। কিভাবে ওদেরকে যাবতীয় কুসংস্কার আর ফালতু চিন্তা ভাববার থেকে দূরে রেখে সুস্থ সুন্দর জীবন যাপনের অনুপ্রেরণা করা যায় তা নিয়ে কথা বললাম। ঠিক করলাম যখন আমরা একসঙ্গে থাকবো শুধুমাত্র তখনও এসব নিয়ে আলোচনা করব। একাকী কিংবা অন্য কারোর সঙ্গে এসব নিয়ে কখনোই কথা বলবো না, কারণ তাতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে। কি বলেন আম্মা? ঠিক বলছি না? আমি আর কি বলবো? যা বলার তোমাদের বাড়িতে দাওয়াত খেতে গিয়েই বলবো। অবশ্যই দাওয়াত খেতে আসবেন। আপনি যেখানে পুতুলের নাচ দেখতে পাবেন, ছোট পাখির গান শুনতে পাবেন, আরও শুনতে পাবেন কাঠঠোকরার কিচিরমিচির। আপনি এমন একটা ঘর দেখতে পাবেন যার ছাদ পর্যন্ত সুখ দিয়ে ঠাসা। কারণ সে ঘরে কেউ রূপকথার অট্টালিকার অপেক্ষায় বসে থাকে না। সে ঘরে সবাই ভালোবাসা দিয়ে সব শিখিয়ে দেয়। সে ঘরে আপনি সত্যিকারের একটা পুতুলের সংসার দেখতে পাবেন। আপনারা শুনছেন ডিজিটাল পাঠশালা, সঙ্গেই থাকুন।